রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। আচ্ছা ভাই, আমি ফার্স্ট অফ অল আমি আপনার একটা সিলেবাসের একটা এক্সেল শিট তৈরি করেছি, আপনাকে একটু দেখিয়ে নিচ্ছি। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? আম এখনো আসেনি। এবার দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দেখেন, আমি এই এক্সেল শিটটা তৈরি করেছি গিয়া হলো আপনার সিলেবাসে কি কি মেইনলি টপিক গুলো আছে আর কি। তো এই যে আচ্ছা। এই মেইনলি টপিক গুলো হচ্ছে আপনার সিলেবাসের পার্ট আর কি, আপনার যে আমাকে যে সিলেবাসটা দিয়েছেন ওটা থেকে। জি। তো ফিজিক্সে আপনার কি হলো মেইন টপিক গুলা হচ্ছে এগুলা, মানে এই চারটাকে চ্যাপ্টার হিসেবে চিন্তা করতে পারেন। একটা, হুম দুইটা, হুম। তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা চ্যাপ্টার। আচ্ছা। এবং এই ছয়টা চ্যাপ্টারে এই টপিক গুলো আছে, ঠিক আছে। আর এই যেমন হুম হুম। কেমিস্ট্রির একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা চ্যাপ্টার আছে। আর ম্যাথের এই যে এই কয়েকটা চ্যাপ্টার আছে, বুঝতে পারছেন। ক্যালকুলাসটা আপনার অল্প আছে, অত বড় নাই, মোটামুটি আছে আর কি। তো আমি আজকে যাচ্ছি আপনার কেমিস্ট্রি থেকে একটু শুরু করেছি, তো আপনার কেমিস্ট্রিতে একটু প্রিরিকুইজিট নলেজ আছে। আচ্ছা, আমি একটু অ্যাড করতে যাচ্ছি আপনার জি সাথে। বলেন, যে বলেন। আপনি আপনি আপলোড করছেন, এজন্য অ্যাপ্রিসিয়েট করি। সেটা জি জি হচ্ছে আপনাকে গতকালকে যে পিডিএফটা সেন্ড করছি, ঠিক আছে? জি জি জি। তো এটা তো ইমেট এক্সাম হচ্ছে ডিজাইন করে তৈরি করা। এটা ডিজাইন এই যে করছে এটা না, প্রিভিয়াস এটা তো, স্টুডেন্ট। জি জি জি। হ্যাঁ। তো প্রিভিয়াস স্টুডেন্ট যারা ইমেট দিচ্ছেন অলরেডি মেডিসিনে পড়ছে ওখানে বা পড়া শেষ হয়ে গেছে, তারা হচ্ছে এই বইটা তৈরি করছেন। সো জি জি। এটা অবশ্যই একটা ভ্যালুয়েবল রিসোর্স বলা হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর এটা আমি হচ্ছে ওদের ওখান থেকে পারচেস করছি, কিন্তু সিস্টেম হচ্ছে যে এটা ডাউনলোড দেওয়ার কোনো অপশন ওরা রাখে না, এমন ভাবে ওরা হুম বিষয়টা হুম। তৈরি করছে। তো আমি যাই হোক অনেক সিস্টেম করে টোরে পরে স্ক্রিনশট গুলো নিছি। তো এখন আমরা এটার ম্যাটেরিয়ালসকেও খুব প্রায়োরিটি দেব, ঠিক আছে? হুম হুম, আর একটা অবশ্যই। বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে আজকে ডেমোটা করে তারপরে হয়তো বা আমরা এদের হচ্ছে কোশ্চেন ব্যাংক আছে, তো ওইটা প্রায় হুম আমার হুম। 100 ইউরো লাগবে কিনতে। তো ওখানে কোশ্চেন ব্যাংকের ভিতরে যে কোশ্চেনগুলো টপিক ওয়াইজ আছে ওইগুলাও আমরা এমসিকিউ ফলো করব, প্লাস শেষে সম্ভবত ওই মক টেস্ট দেওয়ার মতো আছে ওইগুলাও জি ফলো জি। করব। তাহলে হবে কি ওকে। যে হ্যাঁ হ্যাঁ, থিওরির সাথে সাথে আমাদের একটা প্র্যাকটিসটাও স্ট্রং ভালো একটা। হবে। হ্যাঁ। জি এক্স্যাক্টলি, কারণ এখানে আমি থিওরি পড়ার পরে এখানে দেখেন এমসিকিউ নাই যে আমি ওটা প্যাকটিস করব হুম বা হুম হুম কেন হুম হুম। ভুল কেন সঠিক। তো এই জন্য আর কি, এই জন্য গতকালকে ক্লাস করতে পারি না আমি ডিসিশন গুলো সুন্দরভাবে আহ, মানে সবকিছু ঠিকঠাক করার জন্য। এনিওয়ে, জি এবার শুরু করে। ভাই, আমার একটা কোশ্চেন ছিল, আপনার এই এক্সামে কি জি। ক্যালকুলেটর অ্যালাউড নাকি অ্যালাউড? না না, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সাম, আর এখানেও টাইমের একটা বিষয় আছে, কম্পিউটার অ্যালাউ করবে না। মানে ক্যালকুলেটর, ক্যালকুলেটর। জি জি, ক্যালকুলেটর আচ্ছা ক্যালকুলেটর আচ্ছা। অ্যালাউ করবে না। আচ্ছা, যেটা আমাদের বাংলাদেশের মতো আর কি। আচ্ছা। এক্স্যাক্টলি। জি ভাইয়া, আমি যে এক্সেলটা আছে ওটা থেকেই বলতেছি। আমি আজকে মেইনলি আপনার অ্যাসিড বেস এই পার্টটা একটু আলোচনা করবো, কারণ এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কি। তো আচ্ছা। আপনার এখানে মেইনলি যা যা সেটা হচ্ছে পিএইচ, বাফার সলিউশনস, সলিউবিলিটি, কনসেন্ট্রেশন, ক্যালকুলেশন। আমি আপনার সাথে আজকে অ্যাসিড বেস বেসিক্যালি কি, পিএইচ এবং এটা নিয়ে কথাবার্তা বলবো। আর আপনার সাথে আমি ফাংশনস নিয়ে আজকে ম্যাথে কথা বলবো। আপনি কি জি বুঝতে পেরেছেন? জি জি জি, আচ্ছা বুঝতে আচ্ছা, ঠিক আছে। তো আমি নোটগুলো মেনলি গুগল নোটসে করতেছি, আপনাকে আমি এটার পিডিএফটা দিয়ে দিয়ে ট্রাই করে দেবো। আচ্ছা। তো দেখেন, আমাদের ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে আপনার অ্যাসিড বেস আর কি। এর ফার্স্ট টপিকটা হচ্ছে অ্যাসিড এন্ড বেসেস। আচ্ছা ভাই, আপনি কি আমার লেখা দেখতে পাচ্ছেন তো না? জি জি। জি, আচ্ছা। তো আপনার কি ভাই এই অ্যাসিড এবং বেস নিয়ে প্রিভিয়াস কোনো নলেজ আছে, বা আপনি দেখেছেন কিছু? আম, সম্ভবত দেখি নাই, তবে আমি আপনাকে যেগুলো বললাম ওগুলো বাংলা থেকে পড়ছি, তো এগুলোর ইংলিশ নেম কি সেটাও কিন্তু আমি জানি না, গতকালকে বা পরশুদিন ও যেগুলো আচ্ছা আচ্ছা। বলছিলাম আমি।
আচ্ছা আচ্ছা, অ্যাসিড মানে বাংলায় অ্যাসিডই, মানে বাংলায় অ্যাসিডই বলা হয়। আর বেসকে বাংলায় আপনার ক্ষার বলা হয়। আচ্ছা, ওকে। বুঝতে পারছেন? এটাকে ক্ষার বলা হয় আর কি। আচ্ছা, তো অ্যাসিড গুলা কি, যেমন দেখেন আমাদের কেমিস্ট্রিতে মেনলি সলিবিলিটির উপর কম্পাউন্ড গুলোকে দুইটা টাইপে ডিভাইড করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাসিড টাইপ আর একটা হচ্ছে বেস টাইপ আর কি। তো অ্যাসিডের আপনি বেসিক কিছু এক্সাম্পল তো প্রচুর দেখতে পান, যেমন ভাই ধরেন আমাদের যেমন কারের ব্যাটারি থাকে, তো ওই ব্যাটারিতে জি। আমরা একটা, ওই যে আপনি কিছুদিন পর পর পানি দিতে হয় না ওই যে আইপিএস এর ব্যাটারিতে, দেখেছেন তো? হুম, হুম। হ্যাঁ, জি। ওই ওই ব্যাটারিটা ওই পানিটাই হচ্ছে এক ধরনের আপনার অ্যাসিড। ঠিক আছে, ওই এই জন্য কিন্তু ওই পানিটাতে নর্মালি হাত দেওয়া যায় না। ঠিক আছে, তো আচ্ছা। অ্যাসিড আর বেসটা হচ্ছে, আমাদের প্রকৃতিতে অনেক ধরনের অ্যাসিড আছে, যেমন আমরা যে খাবারটা খাই, আহ লেমন, লেমনে এক ধরনের অ্যাসিড থাকে। এছাড়া বেসের মধ্যে যেমন আমরা যে কাপড় কাচার সাবানটা ইউজ করি, ঠিক আছে, এটা হচ্ছে এক ধরনের হুম, হুম। বেস আর কি। আচ্ছা, আপনি তো ভাই কি জানি বলে, আপনি তো পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণীর মৌলগুলা পড়েছেন, জি, জি। ওখান থেকে যৌগমূলক গুলা তো পড়ে ফেলেছেন, হাইড্রোজেন আয়ন, হুম, হুম। হাইড্রক্সিল আয়ন। আহ আহ যৌগের আর কি কি নাম বলেন তো একটু? হ্যাঁ, আমি এগুলাকে বলা হচ্ছে যৌগমূলক, এরকম মানে আপনার যোগ বা আয়নিক কম্পাউন্ড, আয়নস গুলো আর কি। যেমন আচ্ছা, আমি লিখছি আচ্ছা। আর কি, আপনি যেমন লিখতে লিখতে পরে বাংলাটা বললে হয়তো, তখন ইয়ে করলে আমি ওকে, হয়তো আচ্ছা বুঝবো আচ্ছা, যে এটা আমি পড়ছি। জি। ওকে আর আচ্ছা, না ঠিক হলে তো আছে, তখন না পড়লেও বলে দিব ওকে আপনাকে। অবশ্যই। তো দেখেন এটা হচ্ছে হাইড্রোজেন, আপনি হাইড্রোজেনকে তো চিনেন। হ্যাঁ, জি, H1। হাইড্রোজেনের জি, ইলেকট্রন কনফিগারেশনটা আপনি করতে পারেন, যে আমি তারপর একটু জি, জি। করতেছি। এই যে এটা হচ্ছে 1s2। 1s। হ্যাঁ, ওয়ান আচ্ছা, এস টু হাইড্রোজেন H1, তাহলে তো 2 হবে না ওর সাথে, তাই হ্যাঁ না? হ্যাঁ, ওর সাথে 2 হবে না, হাইড্রোজেন 1s1 হবে। 1। ও, আচ্ছা, না লিখলেও হ্যাঁ, ব্যাপার না। জি। ঠিক আছে। এখন আমি এখান থেকে বলছি, ধরেন কোনো কারণে এর থেকে একটা আপনার ইলেকট্রন চলে গেল। ঠিক আছে, হাইড্রোজেন থেকে ধরেন আচ্ছা। একটা ইলেকট্রন চলে গেল, তাহলে কি হাইড্রোজেন একটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল না? জি, কারণ হাইড্রোজেনের তো ভিতরে কি একটা প্রোটন আছে, আর এর চারপাশে গিয়ে হলো আপনার একটা ইলেকট্রন ঘুর ঘুর করতেছে। জি, ঠিক আছে, ধরেন কোনো কারণে আমি ইলেকট্রনটা এর থেকে সরাই ফেললাম, তাহলে কি এখন হাইড্রোজেনের ভিতরে গিয়ে হলো আপনার পজিটিভ চার্জ হয়ে গেল সব। জি। এখন এই ঘটনাটাকে বলা হয় আয়োনাইজেশন। ওকে। আয়োনাইজেশন বা বাংলায় বললে আয়নীকরণ বলা হয়। বুঝতে পেরেছেন? তো এটা তো আমাকে এখন একটু লিখে চিহ্ন দ্বারা বোঝাইতে হবে। তো একটা হাইড্রোজেন চলে গেলে দেখেন আমার এখানে একটা, মানে একটা হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন চলে গেছে। তো এর জন্য আমরা এটা কিভাবে দেখাই, উপরে মানে উপরে দেখানো হয় এই যে H+ আকারে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমার। জি জি আহ বলেন। সেটা হচ্ছে, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা তো একটা আছে, তাই না? একটা ইলেকট্রন। জি জি, তো তো ওই একটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে তো ওর সাথে আর কোনো ইলেকট্রন থাকে না। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ইয়েস। তো তো সেই ক্ষেত্রে আয়নীকরণ যখন করা হচ্ছে জি বা জি, আয়নিজেশন, তো সেই ক্ষেত্রে ওর ওর কিছু যেহেতু ওর নাই, এজন্য এইচ এর উপরে বা হাইড্রোজেনের উপরে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, তাই তো? হ্যাঁ না, নাই এটা ডিপেন্ড করে না, এটা হচ্ছে আপনার কয়টি হাইড্রোজেন চলে গেছে, বা হাইড্রোজেন আচ্ছা, চলে গেলেই আপনার এখানে প্লাসটা লেখা হয়। মানে হাইড্রোজেন, সরি আচ্ছা। ইলেকট্রন। এই যে ইলেকট্রনকে এখন থেকে আমরা ইলেকট্রন। এরকম ই- সাইন দ্বারা দেখাবো। ইলেকট্রন চলে ওকে। গেলেই আপনার মেইনলি প্লাস সাইনটা লেখা হয়। যেমন ধরেন আমি আপনাকে আরেকটা এক্সাম্পল যদি বলি, যেমন ধরেন ধরেন কি হলো সোডিয়াম। সোডিয়াম তো পড়েছেন, সোডিয়াম হুম, হচ্ছে হুম। 11। সোডিয়াম হ্যাঁ, 11। জি। সোডিয়াম হচ্ছে 11। তো আপনি যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা করেন বা ইলেকট্রন বিন্যাসটা, 1s2, তাহলে 1s, টু 2s, এস টু 2p, হ্যাঁ, 2p, 2p, 3s পর্যন্ত যাবে। 2p6, 3s, হুম। 10টা হয়ে গেছে, 3s আর 1। একটা দেব 1। জি। আচ্ছা, দেখুন ও, এর থেকে ধরেন যদি একটা ইলেকট্রন চলে যায়, এখন কোন ইলেকট্রনটা যাবে? নর্মালি সর্বশেষ শক্তি স্তরে, এই যে আমাদের যে সর্বশেষ শক্তি স্তর, এই যে আচ্ছা। এই সর্বশেষ থেকে নর্মালি ইলেকট্রন গুলা চলে যায়। কারণ উম, এটা, বাহির থেকে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম বাহির থেকে চলে যায় আর কি।
তো বাহির থেকে চলে গেলে তো কি হবে? এই যে দেখেন, এর আগে ইলেকট্রন ছিল আপনার 11টা, এখন হয়ে গেছে 10টা। ঠিক আছে? তো 10টা জি ইলেকট্রন থাকে এমন একটা কনফিগারেশন কি ভাই, নিয়ন না? জি, নিয়ন। হুম, এটা মনে রাখবেন, আমি সামনে আবার বলবো যে সবগুলা পরমাণুই চায় নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন কনফিগারেশন পেতে। কারণ পৃথিবীতে যেমন ধরেন সবাই কি স্টেবল হতে চায়, তেমনি আমাদের জি পরমাণুগুলাও চায় তারা মানে স্টেবল হবে বা স্থায়ী হবে, স্থিতিশীল হবে। তো একটা ইলেকট্রন চলে যাওয়াতে তো আমরা এটাকে বলবো সোডিয়াম প্লাস। যদি ধরেন এখান থেকে কোনোভাবে আপনি আরেকটা ইলেকট্রন সরায় ফেললেন, যেটা সম্ভব না, তাহলে সেটা হবে সোডিয়াম 2 প্লাস। বুঝতে পেরেছেন ভাই? যদি আরেকটা সরাই ফেলি, হ্যাঁ, যদি এটা সম্ভব না কখনো, যদি আপনি দুইটা সরান। সর্বোচ্চ কয়টা সরানো সম্ভব হয়? একটা? না, এটা এটা আপনার ডিপেন্ড করে। এটা আপনাকে যখন আমি পিরিয়ডিক প্রপার্টিজ পড়াবো তখন ওখানে হুম হুম। বলবো, কারণ এই যে এই জিনিসটা ডিপেন্ড করে কোনো একটা পরমাণুর ভ্যালেন্সির উপর। ভ্যালেন্সিকে আপনাকে হয়তো পড়ানো হয়েছে যোজনী। জি জি, যোজনী। হ্যাঁ ক্ষমতা কতটুকু, কার হ্যাঁ ধারে হ্যাঁ কে হ্যাঁ হ্যাঁ, কতটুকু যেতে পারবে। ইয়েস। ওইটা যোজনীর উপর ডিপেন্ড করে। যেমন দেখেন, সোডিয়ামের যোজনী হচ্ছে 1, তাই সে একটা ইলেকট্রন আপনাকে ছেড়ে দিতে পারে। বুঝতে পেরেছেন? জি ওকে। তো আমরা মেন যেখানে ছিলাম, যে হাইড্রোজেনের কথা বলো। হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দিল, এটা কি হয়ে গেল ভাই? হাইড্রোজেন প্লাস। ঠিক আছে? জি তো আমাদের অ্যাসিডের একটা, আমি আপনাকে একটা সাধারণ একটা অ্যাসিডের সংকেত দেখাই। সেটা যেমন ধরেন হচ্ছে HCl, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা ভাই, আপনাকে আমি যদি পড়ানো স্টার্ট করি, আমি আপনাকে কিছু কেমিক্যালের সংকেত এবং নাম সহ দিয়ে দিব। ওইগুলো আপনি যদি একটু মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার মানে জি। কেমিস্ট্রিটা বুঝতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের পাকস্থলীতে বা আপনার স্টমাকে থাকে আর কি। ওইটা আপনার আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে। তো এখানে আমাদের মেন বিষয়টা হচ্ছে, দেখেন ভাই, এই যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের, এটা হচ্ছে, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে ফর্মুলা। হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিভাবে তৈরি হয়েছে? একটা এটা হাইড্রোজেন। তো একটা যৌগ, তাই না? হ্যাঁ, এটা একটা যৌগ। জি। তো এটা একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন দিয়ে তৈরি হয়েছে। তো এইটাকে যখন আপনি জলীয় অবস্থা বা অ্যাকুয়াস অবস্থায় নিয়ে যাবেন, কারণ আপনি এটা মনে রাখবেন যে কোনো কিছুকে নর্মালি রিয়েকশন করা যায় না। যেমন ধরেন আপনি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো একটা পাথর তৈরি করেন, হ্যাঁ, তো ওইটাকে যদি আপনি এমনিতে রেখে দেন, ওটা রিয়েকশন করবে না। এটাকে যদি একমাত্র আপনি যদি অ্যাকুয়াসে নিয়ে যান, অ্যাকুয়াস মানে হচ্ছে আপনার জলীয়, বা যদি সহজ বাংলা ভাষায় বললে পানীয় অবস্থায় নিয়ে যান, তখন কি হবে? তখন আপনার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা না ভেঙে যাবে। ভেঙে কি হবে? আপনার একটা হাইড্রোজেন আয়ন তৈরি করবে, যে একটু আগে আপনাকে যেটা দেখাইলাম। আরেকটা গিয়া হলো আপনার এই যে ক্লোরিনটা ছিল না, সে জি। Cl- হবে। এখন এটা মাইনাস কেন হলো, এটা আমরা আস্তে আস্তে আরো জানবো আর কি সামনে। আপাতত এটা আচ্ছা, বুঝেন। এখানে একটা জি জি একটা বলেন। প্রশ্ন আছে আমার। হ্যাঁ। সেটা আমরা HCl যে দিলাম, হুম তো হুম। এইচ থেকে যে একটা ইলেকট্রন বাদ গেল, আমি বুঝবো কিভাবে? প্লাস যে দিলেন আপনি, হওয়ার কারণটা কি এখানে? আচ্ছা। হ্যাঁ, জলীয়, হ্যাঁ, এইটা এইটা হওয়ার কারণটা যদি আমি আপনাকে বলি, এইটা হওয়ার কারণ হচ্ছে মেইনলি এই যে এই যৌগটা কিভাবে তৈরি হয়েছে। আচ্ছা, আপনি কি ভাই হুম। বন্ধন পড়েছেন? বন্ধন বা বন্ড? বন্ড আমাকে আজকে ওখানে বুঝাইছে, তো আমি পুরোপুরি মানে ওটা এক্সারসাইজ করা হয় নাই। আচ্ছা, বন্ডটা। বন্ধন বা বন্ড হচ্ছে দুই ধরনের আছে, একটা হলো মানে তিন ধরনের আছে। তো বেসিক্যালি আমরা দুইটা জানি, একটা হচ্ছে আয়নিক বন্ড, আরেকটা হচ্ছে আপনার সমযোজী বা কোভ্যালেন্ট। আপনাকে হয়তো এটা আজকে দেখানো হয়েছে। আচ্ছা, আচ্ছা, আয়নিক। একটু আমি আপনাকে একটু একটু বলি আজকে আমাকে কি দেখেছেন, তাহলে হবে হয়তো। খালি শুধু একটু বন্ড কথাটা উচ্চারণ করছে, কিন্তু হুম হুম। আমাকে আজকে পড়াইছে হচ্ছে অ্যালকাইন, ঠিক আছে?
আপনাকে অ্যালকাইন, জৈব এই যে অ্যালকা। জৈব যৌগ পড়ানো হয়েছে আর কি, জৈব যৌগ আচ্ছা, বা হ্যাঁ হ্যাঁ, অর্গানিক অ্যালকিন যৌগ। এগুলো পড়ানো হয়েছে। আচ্ছা তাহলে আপনাকে, বন্ড ওইভাবে পড়ানো হয় নাই, জি। তাহলে এটা তো আপনার কেমিস্ট্রির বেসিক আর কি, এগুলো আপনাকে জানতেই হবে, এগুলো না জানলে আমি আপনাকে আচ্ছা জৈব যৌগতে যাওয়া সম্ভবই না। আচ্ছা আচ্ছা। তাহলে আমি আপনাকে জি, আপনি বন্ডটা একটু, আমাকে মানে বেসিক থেকেই শুরু কথাবার্তা বলেন, ওইটাই ভালো, জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার যেটা জানা বন্ডটা, লাগবে সেভাবে আমাকে অ্যাপ্রোচ করেন, সমস্যা নেই, আপনার আচ্ছা আচ্ছা, ইচ্ছা অনুযায়ী যেটা ভালো ওকে, লাগে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আপনাকে যেটা যেটা আপনি বুঝতেছেন না, আমি সেই অনুযায়ী আপনাকে আমি বলতেছি আর কি, তাহলে আমারও ক্লিয়ার হবে, আচ্ছা, আপনিও বুঝতে পারবেন। আচ্ছা ভাই, চলেন ওকে। আয়নিকটা দেখি। যেমন ধরেন আপনি তো অনেকগুলা মেটাল পড়েছেন, 30টা পড়েছেন না, প্রথম 30টা। জি। আচ্ছা, তো ওইখানে দেখেন যেই নামগুলার নেক্সটে IUM ছিল না, IUM, আম, হুম হুম। ওই সবগুলা কিন্তু ধাতু ছিল না। জি, আম থাকলে ধাতু, হ্যাঁ 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 বলছিল। হ্যাঁ, আম থাকলে সবগুলা ধাতু। এখন ধরেন ভাই, যেমন দেখেন সোডিয়াম, সোডিয়াম, জি। তো একে তো আমার এখানে নর্মালি রেখে দিলে লাভ নেই, একে তো কারোর সাথে বিক্রিয়া করে রাখতে হবে, এতে কোনো একটা যৌগ তৈরি করা লাগবে। তো সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড। এখন কিভাবে হচ্ছে সেটাও বলতেছি আমি। আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে আমরা যে টেবিল সল্ট যেটা খাই বা খাবার লবণ, সেটাই হচ্ছে এটা। জি। আচ্ছা, আচ্ছা দেখেন, এখন আমি এখন এখন এই সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে তৈরি হয় দেখেন। এখানে এই সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম পার্টটা কি আমাদের মেটাল না বা ধাতু? হুম। আম, আর এই, সোডিয়াম, হ্যাঁ ধাতু। হ্যাঁ, আর ক্লোরিন পার্টটা কি নন মেটাল। এটা গ্যাসাস বলা যায়, জি। অথবা এটাকে হ্যালোজেন বলা হয়, হ্যালোজেন্স, বুঝছেন? দেখেন তো, ওকে। মেটাল এবং নন মেটাল দুজনের মধ্যে যুক্ত হয়ে নতুন একটা জিনিস তৈরি করলো, কম্পাউন্ড। হুম হুম। এই যে দুজনের মধ্যে যে যুক্ত হলো, দেখেন আপনি যখন ইট দিয়ে বাড়ি বানান, ইট ইট শুধু বসায় দিলে কিন্তু আপনার একটা ফাউন্ডেশন হয় না। ইট দুইটাকে জোড়া লাগার জন্য মাঝখানে আমরা কি দিই? সিমেন্ট দিই। হুম হুম। সিমেন্ট কি দুজনের মধ্যে গিয়ে জোড়াটা লাগায়? হুম। জি। তো এখানে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যেই বন্ধনটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার আয়নিক বন্ড। কেন? আয়নিক বন্ড হচ্ছে আপনার মেনলি হয় মেটাল এবং নন মেটালের মধ্যে। এখন ওকে। তাইলে এই বন্ধনটা কিভাবে হয়? আচ্ছা, আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই কিভাবে হয়। সাপোজ ধরেন ভাই, দেখছেন এখন আপনি দেখেন আমার কাছে পড়তেছেন। হুম। এখন আপনার আমার কাছে এক্সপেকটেশন কি, আমি আপনাকে পড়াগুলা ডেলিভার করব, বুঝাই দিব, ওইভাবে হেল্প করব। আমার কাজ হলো আপনাকে বোঝানো, ঠিক আছে? তো এখানে দুজনের মধ্যে কি একটা পারস্পরিক ট্রান্সফার হচ্ছে না ওই ইনফরমেশনের? জি। আমাদের নেচারেও ঠিক সেম জিনিসটাই ঘটে। যেমন দেখেন সোডিয়াম, একটা সময় মনে রাখবেন, ওয়ার্ল্ডের সব কম্পাউন্ড, ওয়ার্ল্ডের সব কম্পাউন্ড ইনার্ট গ্যাস বা ওই যে নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, এখানে কম্পাউন্ড বলতে কি বোঝাচ্ছেন? আর কম্পাউন্ড বা কম্পাউন্ড বলতে আমি আপনাকে যে কোনো মৌল বুঝাচ্ছি, কম্পাউন্ড বলতে মানে যে কোনো ও, ধাতু, যে কোনো পদার্থ আর কি। হুম হুম। নিষ্ক্রিয় ওকে ওকে। গ্যাসের, এই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস পেতে চায়, বুঝতে পারছেন? আচ্ছা, এটা তাহলে কি হলো ডেফিনেশনটা? মানে এটা ডেফিনেশন না, এটা হচ্ছে একটা মানে, মানে এটা আমাদের ওয়ার্ল্ডের একটা, সব কম্পাউন্ড বা সব ধাতুগুলোর একটা ইচ্ছা, বুঝছেন? আচ্ছা, সে আচ্ছা আপনি এটা সব মনে রাখেন। কম্পাউন্ড ইনার্ট নিষ্ক্রিয় গ্যাসের, গ্যাস। হ্যাঁ হ্যাঁ, ওকে। নিষ্ক্রিয় গ্যাসকে কি বলে এটা? নিষ্ক্রিয় গ্যাসের ইংলিশটা হচ্ছে ইনার্ট গ্যাস। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইনার্ট গ্যাস। নিষ্ক্রিয়তা কোন হিসাবে? তারা আসলে ইজিলি কারোর সাথে বিক্রিয়া করবে না, কেউ তাকে এক্সাইট করতে পারবে না, এইটা হিসেবে। আচ্ছা, আর আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যা মানে ইলেকট্রন শেষে বিন্যাস, তো ইলেকট্রন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন ওই যে ওইটা। হিলিয়াম, হিলিয়ামে 2, নিয়নে হুম। কত, 10,
এরকম জি এরকম পেতে চাই। আচ্ছা, তো এই যে কথাটা বললাম না, এটা হয়তো আপনি পড়েছেন, আপনাকে হয়তো স্যার পড়িয়েছে অক্টেট রুল হিসেবে, অক্টেট রুল অথবা অষ্টক তত্ত্ব। বুঝতে পেরেছেন ভাই? হ্যালো। জি জি ভাই, আমি শুনছি। আমাকে একটা জিনিস পড়েছিল, মানে হুম হুম নিষ্ক্রিয় গ্যাস কে কে হবে। তো হুম হুম। যেমন হচ্ছে আপনার হিলিয়াম, নিয়ন, আম, আর্গন, ক্রিপ্টন, xenon, হিলিয়াম। radon। হ্যাঁ। হিলিয়াম, জি। নিয়ন, আর্গন, উনি ক্রিপ্টন, xenon, radon। উনি একটু অন্য সিস্টেমে মুখস্থ করে, তো মানে ওই যে অনেক টেকনিক আছে না, সেই হ্যাঁ সিস্টেমে হ্যাঁ হ্যাঁ গুলোই করে। হ্যাঁ, আপনি জি যেভাবে আপনার ইজি হয় ওইভাবে মুখস্থ করে ফেলুন, মানে ছন্দ আকারে করা যায়। এখন জি। অনেক বেশি ছন্দ মুখস্থ করলে হয় কি ভাই, মানে দেখবেন পরে আপনি ছন্দই ভুলে যাচ্ছেন, জানেন? ওকে। তো যতটুকু পারেন মানে ছন্দ, মানে আমি তো মেডিকেলে পরীক্ষা দিয়েছিলাম, আমার এখানে রংপুর আচ্ছা মেডিকেল ছিল। এখন ছন্দ পড়তে পড়তে মনে করেন কি আপনি ছন্দে ভুলে যান, এরকম অবস্থা হয় আর আহ, কি। আচ্ছা, আচ্ছা। যেভাবে ভালো হবে আপনি, হ্যাঁ, সেইভাবে। জি জি। আচ্ছা, তো আপনি অক্টেট তত্ত্বটা বুঝেছেন। এখন ধরেন আমরা একটু সোডিয়ামটা দেখি ভাই। সোডিয়াম, সোডিয়াম ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখেছি, জি 1s2, 2s2, 2p6, জি 3s1। আচ্ছা, দেখেন তো, সোডিয়ামের আছে 10টা, সরি 11টা ইলেকট্রন আছে, কিন্তু জি তার যদি শুধু এই 10টা হতো, তার যদি শুধু এই 10টা হতো, তাহলে সে কি নিয়নের মতো হয়ে যেত না? জি। আর নিয়ন হয়ে গেলে তো সে নিয়ন। কি নিষ্ক্রিয় হয়ে যেত। জি হুম। তাহলে তার শুধু কাছে এই বেশ মানে এক্সট্রা যা শুধু এইটাই আছে। জি। ওকে, এখন দেখেন আমরা একটু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা দেখি তো ভাই। ক্লোরিন হচ্ছে আপনার 17। 17। জি। আচ্ছা, 1s2, 2s2, 2p6, 3s2, যেখানে একটু কাহিনী আছে, 3p, এখানে 5। 3p, 5। 5। আচ্ছা, দেখেন একটু আমি ওর দিকে একটু তাকাই, দেখেন তো, ক্লোরিনের না 17টা, ওর যদি আর একটা এক্সট্রা হয়, তাহলেই তো সে আপনার আর্গন হয়ে যায়। জি। আর্গনের 18, তার কি আর, আর্গন তো নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ হ্যাঁ, আর্গন নিষ্ক্রিয় গ্যাস। আর্গনের হচ্ছে 18টা, দেখেন নিয়নের হচ্ছে 10টা। সোডিয়াম চাচ্ছে একটা ছাড়তে, ক্লোরিন চাচ্ছে একটা নিতে, তাহলে একটা হুম হুম। সুন্দর একটা আহ, সম্পর্ক হয়ে গেল না দুজনের মধ্যে। জি এই যে সোডিয়াম কি করবে, ছেড়ে দিবে, বলবে যা, এটা চলে যাবে, একটা ইলেকট্রন ধরে ছেড়ে দিল। একটা ইলেকট্রন ছেড়ে দিলে বলছিলাম কি হবে, একটা আয়ন হয়ে যাবে। এই যে সোডিয়াম, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখন ক্লোরিন করবে কি, ওর তো একটা ইলেকট্রন দরকার, সে আচ্ছা, একটা একটা প্রশ্ন এখানে। জি বলেন বলেন। আম সোডিয়ামের তো একটা ছেড়ে দিলে যেন উপরে প্লাস হলো, বুঝলাম। হুম, তারপর প্লাস দিয়ে ইলেকট্রন লেখার কারণ কি এখানে? ও যে ও একটা ইলেকট্রন ছেড়ে দিল না, এই যে দেখেন, সোডিয়াম ছিল, ও থেকে জি একটা ইলেকট্রন সে ছেড়ে দিল। হ্যাঁ, জি। তো কি কি হ্যাঁ। বের হলো, একটা সোডিয়াম, তখন সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেল, আর একটা ইলেকট্রন বের হয়ে গেল, এই জন্য এখানে লিখলাম, এখান থেকে কি কি আসছে আর কি। ওকে। বুঝছেন না, না? ওই যে প্লাস দেওয়া হলো, তার মানে হ্যাঁ একটা হ্যাঁ চলে গেছে, প্লাস দিয়ে ওকে আলাদা করে দেখানো হলো। হ্যাঁ 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 হ্যাঁ, কি কি চলে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, মানে এই যে এখান থেকে কি কি কম্পোনেন্ট হচ্ছে আর কি, এগুলো আর কি। আচ্ছা, এখন ক্লোরিনের একটা ইলেকট্রন দরকার, ধরেন ক্লোরিন একটা ইলেকট্রন নিল, এই ইলেকট্রনটাই ক্লোরিন নিয়ে নিল, ধরেন আপনার এই ইলেকট্রনটাই আপনার ক্লোরিন নিয়ে নিল, ইলেকট্রনটা ক্লোরিন নিয়ে নিল, এবং সে দেখেন, এই যে দেখেন, আপনাকে ভাই আগে দেখেছিলাম ইলেকট্রন ছেড়ে দিলে সোডিয়াম প্লাস হয়ে যায়। জি। তাহলে তো আপনার অবশ্যই কোশ্চেন আসবে, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, হুম হুম। তাহলে তখন আপনার ইলেকট্রন কি নেগেটিভ চিহ্ন ভাই, এই জন্য দেখেন একটা নেগেটিভ সাইন। আচ্ছা, ছেড়ে দিলে প্লাস আর গ্রহণ হ্যাঁ করলে হ্যাঁ, মাইনাস হচ্ছে, তাই ইয়েস তো? ইয়েস, হ্যাঁ ইয়েস, মোলের উপর, কম্পাউন্ডের উপরে।
হ্যাঁ হ্যাঁ yes. ওকে। তো দেখেন এই যে এখন কি সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন হলো। আচ্ছা জি। আচ্ছা ভাই, এটা তো একদম বেসিক একটা জানেন আপনারা যে আমরা তো একটা সমাজের নিয়মে জানি যে বিপরীত ধর্মী জিনিস পরস্পরকে আকর্ষণ করে। উম, বিষয়টা আমাকে একটু। ভাই এই যে এরকম আমরা নর্মালি কি কথায় কথায় বলি না, বিপরীত জিনিস পরস্পরকে আকর্ষণ করে। জি জি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখেন, তাহলে জি দেখেন এটাও ন্যাচারেরও সেম। এ দেখেন সোডিয়ামটা হচ্ছে আপনার পজিটিভলি চার্জ, এই যে দেখেন উপরে প্লাস আছে। ক্লোরিনটা আপনার নেগেটিভলি চার্জ। জি তো এ কে আকর্ষণ করবে, এ কে আকর্ষণ করবে, আকর্ষণ করে দুইজনই একটা সোডিয়াম ক্লোরাইড। বুঝতে পারছেন? জি। এই যে, এখানে এটা নিয়ে আমি আরো ডিটেলসে বলবো। ফিজিক্সে তো আপনার কোনো ক্লাস হয় না, হয়েছে? না। ফিজিক্সে আমরা যখন ওই যে স্থির তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক্সটা পড়বো, ওইখানে বলবো যে কুলম্বের বল নামে একটা বল আছে, এখানে মূলত কুলম্বের বলটা কাজ করে, যেটা বিভিন্ন ধরনের চার্জ কাজ করে। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা। তো আপনার এখন ক্লিয়ার হয়েছে যে সোডিয়াম ক্লোরাইডকে ভেঙে কেন সোডিয়াম আয়ন প্লাস ক্লোরাইড আয়ন হলো। জি, এটা বুঝতে পারছি। এই যে এদের কনফিগারেশনটা এরকম। তো এইটা বুঝতে পেরেছেন, কারণ এখানে জি। ধাতু এবং অধাতু ছিল এর জন্য। বোঝা গেছে? হুম, আচ্ছা এখন জি। আসি, এখন আছেন আমাদের HCl এ আসি। আচ্ছা, এখন একটা দেখুন, প্রশ্ন আমার এখানে জি বলেন এখানে বলেন জাগছে। বলেন। সেখানে যেমন সোডিয়াম ক্লোরাইড বললাম আমরা এখানে, তাই জি না? জি, হ্যাঁ হ্যাঁ। তো এই জিনিসটা তো এই যে ক্লোরাইড পরে হলো, তার মানে কি ধাতুটা সবসময় আগে হয় নাকি লেখার সময়? হ্যাঁ আপনার লেখার সময় কি হলো, হ্যাঁ ধাতুটাকে না আগে দিতে হয়, সোডিয়াম আচ্ছা, ধাতুটা আমি প্রেসিডেন্স। যেহেতু সায়েন্সের স্টুডেন্ট না, আমার মাথায় হম হম। কিন্তু এই অনেক সময় মানে অনেক ধরনের প্রশ্ন আসছে, এই জন্যই করছি আপনার কাছে যে বিষয়টা না না ক্লিয়ার হওয়ার অবশ্যই জন্য। ভাই, আমি আপনি আপনি আমাকে জিজ্ঞেস না করলে আমি তো আপনাকে বুঝতে পারবো না। আপনার সাথে আমার ফেস টু জি ফেস কানেকশন হচ্ছে না, ফেস টু ফেস হলে কি অনেক সময় চোখ দেখে বোঝা যায় যে বুঝে জি নেয়। কিন্তু আপনি আপনি আমাকে জিজ্ঞেস না করলে আমি আপনাকে বলতে পারবো? আপনি অবশ্যই জিজ্ঞেস করবেন, যত সিলি কোশ্চেনই হোক সমস্যা নাই তো। আপনি তো বুঝার জন্যই আসছেন, আর আমার দায়িত্ব বুঝানো। বুঝতে পারছেন? জি। ওকে। আর আমি আপনার ছোট ভাই, ভাই ছোট ভাই জিজ্ঞেস করতে সমস্যা। না না না। আচ্ছা বলেন, ঠিক আছে, ব্যাপার না। আচ্ছা, এটা বুঝতে পারছেন? জি এই যে দেখেন মেটাল এবং নন মেটাল। আচ্ছা এখন ধরেন ভাই, আমরা যে HCl নিয়ে যে আমি আপনাকে বললাম, এখন এখানে একটা মজার ব্যাপার দেখেন তো। হাইড্রোজেন, হাইড্রোজেন কি ধাতু না অধাতু? হাইড্রোজেন হচ্ছে অধাতু, যেহেতু আম কারণ নাই কোনো শেষে। আম নাই। আচ্ছা তাহলে দেখেন এটা নন মেটাল, এটা নন মেটাল। এটাও নন মেটাল, হ্যাঁ। হ্যাঁ এই যে, তার মানে কি ক্লোরিন। এখানে আয়নিক বন্ড হবে? না, এখানে একটা মেটালের সাথে নন মেটালের। হ্যাঁ হ্যাঁ, এই যে এবার এটা সবসময় মনে রাখবেন, অনেক সময় বলে যে নিচের কোনগুলা আয়নিক বন্ড দ্বারা তৈরি। একদম সহজ হিসাব, মেটাল নন মেটাল থাকলেই আয়নিক বন্ড। এই যে মেটাল নন মেটাল আয়নিক বন্ড। বুঝতে পারছেন? এছাড়া জি। আর কিছু নেই। মেটাল নন মেটাল হচ্ছে আপনার আয়নিক বন্ড। আচ্ছা তারপর আসেন, তাহলে এখানে অবশ্যই নতুন একটা বন্ড হবে। ওই যে আমরা দুইটা এক্সাম্পল পড়েছিলাম, দুইটা উদাহরণ বলেছিলাম বন্ডের। সেকেন্ডটা যেটা ছিল সেটা ছিল যে আমার কোভেলেন্ট বন্ড বা সমযোজী বন্ড। সমযোজী ভাই বাংলা একটু সন্ধি বিচ্ছেদ করেন। সম মানে সমান, যোজী জি মানে সমধর্মী জিনিসপাতি একসাথে থাকবে। দেখেন এই দুইটাই কি একই টাইপের জিনিস না? নন মেটাল নন মেটাল। জি। এর জন্য এটাকে সমযোজী বন্ধন বা ইংলিশে বললে কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট বা কোঅপারেশন থেকে কথাটা আসছে। তো এখানে যে বন্ডটা কাজ করে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বা কোভ্যালেন্ট, তাই তো? হ্যাঁ ওকে। কোভ্যালেন্ট, হ্যাঁ। বা এটাকে বলা বন্ড। হয় আপনার আচ্ছা। সমযোজী। জি বলেন বলেন। জি জি। এখানে বন্ড বলতে আসলে কি বোঝায়, ওই যেহেতু যে এই বন্ড, ডেফিনেশনের সাথে আমি অভ্যস্ত না এই ওয়ার্ড গুলোর সাথে। জি। আচ্ছা আচ্ছা, বন্ড মানে হচ্ছে আপনার এখানে বন্ধন বোঝাচ্ছে। বন্ধনী না? হ্যাঁ হ্যাঁ, বন্ধনের ইংলিশটা হচ্ছে বন্ড আর কি। আমি মেনলি ইংলিশে লিখবো, নিচে দরকার হলে বাংলাটা লিখে দেবো, আর আপনি তো আস্তে আস্তে বুঝেই যাবেন তখন তো আর জি প্যারা জি। নেই। ঠিক আছে? বন্ড মানে বাংলা বই দেখবেন লেখা থাকবে বন্ধন আকারে। চাপ। ঠিক আছে, এখন চলুন আমরা একটু দেখি কোভ্যালেন্ট বন্ডটা কিভাবে হয়। আচ্ছা, তো ভাই আপনি যদি ইয়াতে একটু লক্ষ্য করেন, যে এই যে আমরা যে আগে পড়ছিলাম দেখেন তো ভাই,
ইলেকট্রনটা কি এখান থেকে চলে গিয়েছিল না? যে সোডিয়ামের হ্যাঁ সোডিয়াম হ্যাঁ, থেকে ইলেকট্রন চলে গেছে, ইলেকট্রনটা চলে চলে ক্লোরিনে গিয়েছিল আসছে। না? হ্যাঁ। মানে জি কোনো না কোনো ভাবে ক্লোরিন সোডিয়ামেরটাই পেতে হবে, নট নেসেসারি। কোনো না কোনো ভাবে ধরেন পাইছে। আমি আপনাকে এক্সাম্পলের খাতিরে বলছি ইলেকট্রন পাচ্ছে। বুঝতে জি। পারছেন? আচ্ছা, এখন সে কোনো না কোনো ভাবে ইলেকট্রনটা পেয়েছে, ইলেকট্রন যে কোনো ভাবে ক্লোরিন পেতে পারে। ঠিক আছে, কিন্তু আহ একটু হাইড্রোজেনের দিকে যদি তাকাই ভাই, দেখেন হাইড্রোজেন তো আপনার 1s1। আর ক্লোরিনে দেখেন ক্লোরিন 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। এটা 5 3p5। আচ্ছা, এখন দেখেন, এখন এটা তো কোনো ধাতু না, এটাও কোনো ধাতু নেই। তার মানে এখানে হাইড্রোজেন তো ইলেকট্রন ছাড়তে পারবে না। ছাড়তে পারবে মানে ধাতুর মতো ছাড়তে পারবে? এই কথাটা বোঝেনি, একটু রিপিট মানে করেন। দেখেন, হাইড্রোজেন তো ধাতু না, মানে মেটাল না। না। তার মানে কি সে কি হয়েছে, সোডিয়ামের মতো ইলেকট্রন একদম ছেড়ে দিয়ে করতে পারবে কিছু? উম, আচ্ছা, এটা আমি জানি না কি, তাহলে না বলেন। না, মানে সে ধাতুর মতো একদম আচরণ করতে পারবে না, যে না ধাতুর না, ধাতুর বৈশিষ্ট্য। মতো আচরণ করতে পারবে না সে। হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন, ধাতুর যেমন বৈশিষ্ট্য, সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে এরকম নর্মাল আয়ন আকারে ঘুরতে পারে, অধাতুরা এটা করতে পারে না। যেমন ও ক্লোরিন আচ্ছা। সবসময় এরকম থাকতে পারবে না, তাকে কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে বন্ডে যাইতেই হবে। তো তো এখানে তারা করে কি, যে ধরেন আমি এটা শেষ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস আপনাকে আমি একটু দেখাই। ক্লোরিনের, দেখেন ক্লোরিনের কয়টা স্তর। এটা ধরেন ক্লোরিনের অ্যাটম, এটা প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তৃতীয়তে 7টা। জি। হ্যাঁ, তো দেখেন প্রথম শক্তি স্তরে কয়টা আছে, আমি যদি অন্য কালি দিয়ে দেখাই আপনাকে। 2টা। এই যে দেখেন, এখানে আছে হলো আপনার দুইটা ইলেকট্রন আছে। এখানে আর ইলেকট্রন গুলো ভাই জোড়ায় জোড়ায় থাকে, বুঝছেন? জোড়ায় জোড়ায় থাকে, কাপল আকার। জি জি, দুইটা, এটা জানি। এই দেখেন জোড়ায় জোড়ায় আছে। তিনটা, এক দুই তিন বা ছয়টা। আর এখানে দেখেন আছে দুইটা, দুইটা, আর দেখেন পাঁচটা। একটা দেখেন বেজোর রয়েছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমি একটু হাইড্রোজেনটার দিকে লক্ষ্য করি। হাইড্রোজেনের শক্তি স্তর আছে আপনার একটাই। একটাই আছে, চলুন একটু ভালো করে দেখেন। এটা হচ্ছে আপনার ওই যে সেন্টারের ভিতরে নিউক্লিয়াসটা বোঝাচ্ছে। আমি ওর ইলেকট্রনটাকে একটু ক্রস আকারে দেখাই, আমি কারণটা বলবো, দুজনের মধ্যে যাতে আপনার ইয়া না হয়। আচ্ছা, দেখেন যে আমরা অনেক সময় গ্রুপ স্টাডি করি না ভাই? গ্রুপ স্টাডিটা কেন করি, ধরেন আমার কোনো একটা ফ্রেন্ড একটা জিনিস অনেক ভালো পারে, আমি ধরেন একটা জিনিস ভালো পারি, দুজন শেয়ার করে পড়লে কি দুজনের মধ্যে মানে পুরো সিলেবাসটা ইজিলি কভার হয়ে যায়। জি আচ্ছা, হ্যাঁ দেখেন, ক্লোরিনের কি একটা ইলেকট্রন দরকার না অক্টেট হওয়ার জন্য বা লাস্টে 8 হওয়ার জন্য? জি। আর হাইড্রোজেনের কি আরেকটা ইলেকট্রন হলেই তার মানে স্টেবল হয়ে যাবে, কারণ প্রথম শক্তি স্তরে দুইটা থাকতে হয়। হুম হুম। আচ্ছা, তো এখন কেউ তো কাউরে একদম পুরোপুরি ইলেকট্রন দিয়ে দিবেন, এখন কি করবে, হুম। তারা দুজন দুজনের মধ্যে শেয়ার করবে। কি করবে, শেয়ার করে ফেলবে। তো শেয়ার করবে কিভাবে, এই যে লাস্ট শক্তি স্তর যে দুইটা আছে না, জি। হ্যাঁ লাস্ট, এই যে লাস্ট যে শক্তি স্তরটা আছে না, হুম হুম। হাইড্রোজেনের লাস্ট শক্তি স্তরটা এই যে এর সাথে মার্জ হয়ে যাবে। ওকে। আচ্ছা, মার্জ হয়ে যাবে। এই যে দেখেন, আপনি যে কোনো ভাবে হিসাব করেন, দেখেন তো হাইড্রোজেনের কয়টা আছে লাস্ট শক্তি স্তরে, দুইটা না? আচ্ছা, হাইড্রোজেনের এখন 2টা হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওর দুইটা সাথে হয়ে যুক্ত হওয়ার যাচ্ছে। কারণে। হ্যাঁ হ্যাঁ, দুইটা হয়ে যাচ্ছে লাস্ট শক্তি স্তরে, দেখেন। জি। আবার তার দেখেন মানে ওই ক্লোরিনের হয়ে হচ্ছে গেছে আপনার 8টা। জি জি জি, বলুন। ক্লোরিন ক্লোরিনের সাথে যুক্ত হওয়ার কারণে। জি, হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ, পারছি। ক্লোরিনের 8টা হয়ে যাচ্ছে। হ্যাঁ। ক্লোরিন তো এটাই চাচ্ছিল। জি
তো তার মানে এখানে দেখেন কারো কোনো, কেউ একদম দিয়ে দিতে হলো না, দুজন শেয়ার করে নিয়ে নিল। হুম হুম। এই যে এই শেয়ারের মাধ্যমে যেই বন্ডটা হয়, এই যে ইলেকট্রন শেয়ারিং, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে আপনার যে বন্ডটা হয় এটা কি বলা হয়? সমযোজী বন্ড। সমযোজী বা কোভ্যালেন্ট বন্ডটা হয়। তাহলে এটাকে শেয়ারিং বন্ড বলছে না? হ্যাঁ, শেয়ারিং বন্ড বলা হয় না, নামে ডাকা হয় সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট, ওকে, হ্যাঁ, কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট কেন বলা হয়? ভ্যালেন্ট মানে হচ্ছে আপনার যোজনী পড়েছেন, ওই যে দেখেন। জি আর যোজনী কি লাল শক্তি স্তর থেকে হিসাব করা হয় না? জি। এই যে দেখেন লাল শক্তি স্তর ইলেকট্রন গুলাকে শেয়ার করেছে, এই জন্য এটাকে সমযোজী বলা হয়। দুজনের যোজী যোজ্য ইলেকট্রন গুলাকে শেয়ার করা। আচ্ছা, বুঝতে পেরেছেন? যোজনীর ক্ষেত্রে, জি জি, যোজনীর ক্ষেত্রে তো হচ্ছে আপনার শেষ কক্ষপথের 1 থেকে 3 পর্যন্ত ওরা আহ, ওদের কি হয়, যোজনীর হিসাবে ধরা হবে। 3-এর বেশি হলে 8 থেকে 6 মাইনাস করতে হবে না? হুম হুম। ও, 8 থেকে বিয়োগ করতে হবে সবসময়, হ্যাঁ, যেটা পাওয়া যাবে তার সাথে। এটা জি। আপনার আসলে তখন আর মুখস্থ মানে কোন সূত্র মুখস্থ আপনি করতে করতে দেখবেন আপনার এমনি বুঝে যাবে যোজক। হুম, ওকে। ওরকম কোনো আলাদা কিছু মুখস্থ করতে, বুঝতে পেরেছেন? আপনার এই দুইটা ইম্পর্টেন্ট জি, একটা বেসিক ছিল। আর সবসময় এটা মনে বুঝতে রাখবেন, পারছি। নন মেটাল সমযোজী, ধাতু অধাতু ভিন্নধর্মী হইলেই সেটা হচ্ছে আপনার গিয়া হলো কি জানি বলে আয়নিক বন্ড। আচ্ছা ভাই, আর ক্লাসের মনে হয় আর 2 মিনিট আছে, আমি একটা নতুন একটা লিঙ্ক দিচ্ছি নাকি? ও, আচ্ছা ঠিক আছে। পজ দিয়ে